আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল কেমিয়াতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছি দশম শ্রেণীর চলো তড়িৎ চ্যাপ্টারটা। এর আগের ক্লাসে আমরা পড়েছি যে কিভাবে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ চুম্বকের সৃষ্টি হয় এবং একটা সলিনয়েড কিভাবে দণ্ড চুম্বকের মতো অর্থাৎ একটা সুষম চুম্বকের মতো কাজ করে। আজকে আমরা দেখব তার বিপরীতটা, অর্থাৎ তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া আজকে আমরা আলোচনা করব। তাই তোমরা এখনও যারা আগের ক্লাসটা করোনি অবশ্যই আগের ক্লাসটা করো, দিলে এই ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধে হবে। আমার ক্লাসের লিঙ্কটা দেখো প্লেলিস্টে দেওয়া আছে এবং পিন কমেন্টের ফার্স্টে আমার আগের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। তোমরা যারা এখনও ক্লাসটা করোনি আগের ক্লাসটা করো, পরের ক্লাসটার সিকোয়েন্স বুঝতে তোমাদের সুবিধে হবে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। আচ্ছা দেখো, এর আগের ক্লাসে আমরা দেখেছি কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, কি হয়? তড়িৎ প্রবাহিত হয়। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তখন কি হয়? সেখানে চুম্বকত্বের সৃষ্টি হয়, মানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ আমরা চালনা করি তার চতুর্দিকে একটা কিসের তৈরি হয়? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। যেটার প্রমাণ আমরা কিভাবে পাই? না, এখানে যদি আমি কোনো চুম্বক শলাকা নিয়ে যাই, এখানে যদি আমি কোনো চুম্বক শলাকা নিয়ে যাই তাহলে কি হয়? চুম্বক শলাকার বিক্ষেপ হয়, যেটা আমরা এর আগের ক্লাসে আমরা পরীক্ষা করে দেখেছি এবং এটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছি কিভাবে এই চুম্বক শলাকার বিক্ষেপ হয়। ঠিক আছে, তাহলে এই তড়িৎ প্রবাহ হচ্ছে বলেই কি হচ্ছে? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এবং সেই চুম্বক ক্ষেত্র কি করছে? এই যে চুম্বক শলাকাকে হয় আকর্ষণ করছে নয় বিকর্ষণ করছে, অর্থাৎ সে একটা বল অনুভব করছে। সেটা আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে, সে একটা বল অনুভব করছে। তাই কি হচ্ছে? চুম্বক ক্ষেত্রের বিক্ষেপ হচ্ছে। ঠিক আছে, এটা আমরা আগের ক্লাসে একদম ক্লিয়ার করেছি এবং সেটা পরীক্ষামূলকভাবে আমরা প্রমাণও করেছি। ঠিক আছে, এরপর কথা হচ্ছে আমরা নিউটনের ল পড়েছি। নিউটনের থার্ড ল বলছে কি? যে আমি যদি কাউকে একটা সপাটে থাপ্পড় মারি তাহলে সেও আমাকে সপাটে থাপ্পড় মারবে, অর্থাৎ আমার প্রত্যেক ক্রিয়ারই একটা কি থাকবে? সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। তাহলে যদি এই থিওরি সত্যি হয়, আমরা তো নিউটনের লকে মিথ্যে বলতে পারবো না, তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সে চুম্বকের উপর ক্রিয়া করছে, তাই চুম্বকের কি হচ্ছে? বিক্ষেপ হচ্ছে। চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল যাই হোক না কেন, সে কি করছে? একটা বিক্ষেপ অনুভব হচ্ছে। অর্থাৎ এই চুম্বক ক্ষেত্র মানে এই তড়িৎ পরিবাহী যে পরিবাহী তারের তড়িৎ প্রবাহের জন্য যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে সে কি হচ্ছে? চুম্বকের উপরে একটা কি করছে? ক্রিয়া করছে। তাহলে চুম্বকও এই তড়িৎ পরিবাহীর উপর একটা কি করবে? সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। ঠিক আছে, এটাকেই আমরা বলছি তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। তাহলে এটাকে আমরা কি বলবো? তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। প্রথমে কি হচ্ছিল? তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছিল। সেই চুম্বক ক্ষেত্র মানে তড়িৎ পরিবাহী তার চুম্বকের উপর কোনো একটা বল প্রয়োগ করছিল। এক্ষেত্রে কি হচ্ছে? চুম্বক এই তড়িৎ পরিবাহী তারের উপর একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে, যেটাকে আমরা এরপর আমরা এখানে
যখন চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছিল তখন চুম্বকের বিক্ষেপ কোন দিকে হবে, ঠিক আছে, মানে চুম্বক বলরেখা কোন দিকে যাবে সেটাকে আমরা কি করছিলাম, যে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম দিয়ে আমরা সেটাকে ডিটেকশন করছিলাম। সেখানে বলেছিলাম কি, কোনো পরিবাহী তারকে যদি আমরা এমনভাবে মুষ্টিবদ্ধ করি যে বুড়ো আঙুলটা সবসময় তড়িৎ প্রবাহের যদি দিক নির্দেশ করে, তাহলে কি হবে, বাকি আঙুলগুলো যেদিকে থাকবে, যেদিকে হচ্ছে দিক নির্দেশ করবে, ওই দিকেই চুম্বক বলরেখা যাবে, বা চুম্বক যে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কি হবে, ওই দিকে থাকবে, বা চুম্বক বলরেখার অভিমুখটা কোন দিকে থাকবে, ওই বাকি আঙুলগুলোর দিকে থাকবে। সেটা আমরা দক্ষিণ মুষ্টি নিয়ম দ্বারা আমরা বলেছিলাম। তাহলে এখানে যে এই যে তড়িৎ পরিবাহীর উপরে যে চুম্বক যে ক্রিয়াটা করবে, তার অভিমুখ কিভাবে মানে কোন দিকে সে বিক্ষেপটা হবে, মানে তড়িৎ পরিবাহী তারের উপর যে বলটা প্রয়োগ করবে তার প্রভাব ফলে তড়িৎ পরিবাহী তারের কোন দিকে বিক্ষেপ হবে, বা বলটা সে কোন দিকে অনুভব করবে, সেইটা আমরা নির্ণয় করব কার সাহায্যে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের সাহায্যে। কিসের সাহায্যে? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের সাহায্যে আমরা এটা হচ্ছে প্রমাণ মানে দিক নির্দেশ করব। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কি বলছে, যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বলছে কোনো বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনী, বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনী, এই তিনটেকে যদি পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করি, তাহলে যদি মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে এবং তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেই দিকে কি হবে না, ওই তড়িৎ প্রবাহী মানে পরিবাহী যে তার গতির অভিমুখ নির্দেশ করবে, বা তড়িৎ চুম্বক যে বলটা তড়িৎ পরিবাহীর উপর প্রয়োগ করবে, সেটা ওই বুড়ো আঙুল যেই দিকে দিক নির্দেশ করবে ওই দিকের দিকে, মানে ওই দিকে কি হবে, তড়িৎ যে তোমার ওই বলটা সে অনুভব করবে। তাহলে এটাকে যদি আমরা সহজে দেখি, তাহলে ধরো কোনো এটা হচ্ছে তোমার কি তর্জনী, আচ্ছা এটা হচ্ছে মধ্যমা, এবং এইটাকে আমরা যদি বৃদ্ধাঙ্গুলি বলি, তাহলে কি হচ্ছে যে কোনো বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি পরস্পরের সঙ্গে সমকোণে রেখে যদি আমরা প্রসারিত করি, তাহলে কি হবে না, এই যে মধ্যমা এ কী করবে, তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। কি করবে? তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। এবং তর্জনী কি করবে? চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলি, সেই বৃদ্ধাঙ্গুলি কি করবে, যে পরিবাহীর যে গতি হবে সেই গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এটাই হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তাহলে আমরা ওটাকে যদি লিখি তাহলে কি হবে, দেখো আমাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী কি করছে, চুম্বক ক্ষেত্রের দিক,
আচ্ছা, মধ্যমা, এই যে মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি, কি বাকি থাকছে? বৃদ্ধাঙ্গুলি। তাহলে বৃদ্ধাঙ্গুলি তড়িৎ পরিবাহী তারের গতির অভিমুখ বা পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বলের, মানে চৌম্বক ক্ষেত্র যে দিকে বলটা প্রয়োগ করছে, তাহলে ওই হচ্ছে তড়িৎ পরিবাহী তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ নির্দেশ করবে। তাহলে এটা তুমি মুখস্থ করবে কি করে? যদি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম পড়ে, ভীষণ 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 ইম্পর্টেন্ট, মাধ্যমিকে প্রায়শই এই প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে তুমি এটাকে মুখস্থ করবে কি করে? তোমাকে মুখস্থ করার জন্য এইটাকে প্রথমে মুখস্থ করবে, বাম হাত সেট করবে, মনে মনে শুধু এইটুকু জিনিসকে কি করবে? মুখস্থ করবে বা মনে রাখবে যে তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক, নিচের দিকটা তড়িৎ প্রবাহের অভিমুখ যদি নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি কি হবে? পরিবাহী গতির অভিমুখ বা পরিবাহীতে যেদিকে বল প্রয়োগ হচ্ছে তার অভিমুখ নির্দেশ করে। তাহলে তোমাদের কাজ হচ্ছে ছোট্ট এই চিত্রটাকে মাথার মধ্যে সেট করে নেওয়া, তারপরে জাস্ট তুমি এটাকে কি করবে? নিজেই লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলছি, আমাদের বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে যদি পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করি, তাহলে যদি মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি যে দিকে থাকবে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে, অথবা তড়িৎ পরিবাহীর উপর চুম্বক যে অভিমুখে বল প্রয়োগ করবে তার দিক নির্দেশ করবে। এটাকেই বলা হচ্ছে কি? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এই নিয়মটা আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে মোটরের নিয়ম। তাহলে এইটার আরেকটা নাম কি হবে? মোটরের নিয়ম। কেন? সেটা আমরা যখন এটাকে এক্সপেরিমেন্টালি বুঝবো তখনই বুঝতে পারবো। তাহলে আমাদেরকে একটা পরীক্ষার সাহায্যে দেখতে হবে যে কিভাবে এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা সিদ্ধ হচ্ছে। কারণ বিজ্ঞানে তো আমরা শুধু বলে দিলে হবে না, তাকে পরীক্ষা এবং প্রমাণ দিয়ে যুক্তিযুক্ত করতে হবে সত্যিই সেটা ঘটছে কিনা। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে যদি আমাদেরকে প্রুভ করতে হয়, এটা প্রুভ করেছিলেন বিজ্ঞানী বার্লোর চক্র। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টের নাম কি? বার্লো চক্র এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তাহলে বার্লো চক্র কি না, একটা ইনস্ট্রুমেন্টাল কাঠামো তৈরি করা হয়, যেখানে কি হয় না, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কোন দিকে হচ্ছে সেইটা বোঝার জন্য বার্লো চক্র করা হয়। তার জন্য কি করতে হবে না, প্রথমেই কি করতে হবে? তামার তৈরি একটা খাঁজওয়ালা কি করতে হবে? একটা হুইল বা চাকা নিতে হবে। চক্র বলেছে, তাহলে কি নিতে হবে? একটা চাকা নিতে হবে, হালকা চাকা, দাঁত বিশিষ্ট। তাহলে কি করা হলো? একটা এরকম দাঁত বিশিষ্ট কি করা হলো? চাকা নেওয়া হলো, হালকা। ঠিক আছে, এরকম দাঁত বিশিষ্ট একটা চাকা নেওয়া হলো। চাকাটা কীরকমভাবে সেট করা হলো না, একটা দণ্ডের সাহায্যে এই রকমভাবে অনুভূমিকভাবে সেট করা হলো, যাতে করে কি হয় না, এই যে বিন্দুটাকে কেন্দ্র করে এটা কি করে এরকম করে গোলভাবে ঘুরতে পারে। সেটা ক্লকওয়াইজও ঘুরতে পারবে বা অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে। তাহলে এই পুরো সেটআপটাকে কি করলো না, একটা স্ট্যান্ডের সাহায্যে একটা
কি করলো, পাটাতনের সঙ্গে তাকে ভালোভাবে সেট করলো। ধরো এটা পুরোটা একটা পাটাতনের উপরে তাকে ভালোভাবে সেট করলো। ঠিক আছে, আচ্ছা এরপরে এই যে পাটাতনের উপরে কি করলো না, একটা এই যে চক্রটা যে এইরকমভাবে, তাহলে চক্রটা ঠিক এইরকমভাবে আছে, কীরকমভাবে আছে না, সে এইরকমভাবে গোল করে ঘুরতে পারবে। ঠিক আছে, এইরকমভাবে গোল করে ঘুরতে পারবে, এইরকমভাবে লাগানো আছে। এরপরে যখন মানে গোলভাবে ঘুরবে, ঠিক এই অংশটাতে কি রাখা আছে, একটা গর্ত রাখা আছে, যেইখানে কি পূরণ করা আছে, পারদ পূর্ণ করা আছে। কি আছে, পারদ দিয়ে পূর্ণ করা আছে। এবং এই যে চক্রটা আছে, এই চক্রটাকে কেন্দ্র করে কি আছে, একটা ইউ আকৃতির কি আছে না, চুম্বক রাখা আছে। কি আছে, একটা ইউ আকৃতির চুম্বক সেখানে রাখা আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি আছে, একটা এই যে ইউ আকৃতির এইরকম চুম্বক রাখা আছে। ঠিক আছে, যার এই দিকে আছে নর্থ মেরু মানে উত্তর মেরু, আর এই দিকে আছে কি দক্ষিণ মেরু। তাহলে এদিকে আছে দক্ষিণ মেরু। ঠিক আছে, এরপরে এইখানে একটা স্ক্রু দেওয়া আছে S1। ঠিক আছে, আর এইখানে একটা স্ক্রু দেওয়া আছে কি S2। এরপর এই S1 থেকে S2কে কি করা হয়েছে না, তারের সাহায্যে যুক্ত করে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইদিকে ধরো পজিটিভ চার্জ, এইদিকে নেগেটিভ চার্জ, এদিকে পজিটিভ চার্জ, এদিকে নেগেটিভ চার্জ। তাহলে কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই অভিমুখে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাই তো, এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ যাবে, তাহলে এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই দিকে কি হচ্ছে, তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে। তাহলে যন্ত্রের সেটআপ কেমন হলো না, আমি একটা হচ্ছে কি নিলাম, একটা তামার হালকা চক্র নিলাম, কীরকম এরকম দাঁতওয়ালা চক্র নিলাম। চক্রটাকে এমনভাবে স্ট্যান্ডের সাহায্যে সেট আপ করলাম যাতে অনুভূমিকভাবে এই চক্রটা কি করতে পারে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ কি করতে পারে, ঘুরতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে কি করলাম, এই পাটাতনের উপর একটা ছিদ্র করা আছে কিছুটা অংশ দিয়ে, এর মধ্যে মার্কারি পূরণ করা আছে মানে পারদ পূর্ণ করা আছে। বৈশিষ্ট্য কি না, যখন এই তোমার হচ্ছে হুইলটা, এই দাঁতটা এই পারদের কাছে আসবে, তখন কিন্তু এই দাঁতটা পারদকে টাচ করবে। ঠিক আছে, আচ্ছা এই পারদ এবং হচ্ছে পারদটাকে মাঝখানে রেখে এবং এই যে হুইলটাকে মাঝখানে রেখে কি করা আছে, একটা ইউ আকৃতি বা অশ্বক্ষুর আকৃতি একটা চুম্বক নেওয়া হয়েছে। সেই চুম্বকে দেখো এদিকে হচ্ছে আছে নর্থ মেরু, এদিকে আছে সাউথ মেরু। তাহলে কি হয়, আমরা জানি চুম্বক বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায়, নর্থ থেকে সাউথের দিকে যায়। তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে থাকবে, এই দিকে থাকবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। ঠিক আছে, এরপরে যদি আমরা ব্যাটারির সাহায্যে এই বর্তনীটাকে সম্পূর্ণ করি, তাহলে কি হবে না, তড়িৎ প্রবাহ শুরু হবে এবং এর ফলে কি হবে, এই চাকাটার ঘূর্ণন সৃষ্টি হবে। তাহলে চাকাটার ঘূর্ণন কিভাবে সৃষ্টি হবে না, এই তড়িৎ প্রবাহর ফলে কি হচ্ছে, এখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। সেই চুম্বক ক্ষেত্রটা কি হচ্ছে না, হচ্ছে এই যে চাকাটা আছে সেই চাকাটার উপরে মানে এই এখানে যে চুম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রটা এই চুম্বকের উপর একটা বল প্রয়োগ করছে। চুম্বক তখন তার বিরুদ্ধে একটা সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করছে। সেই বলটা প্রয়োগ করার ফলে কি হচ্ছে না, ধরো এই দিক থেকে একে বল প্রয়োগ করছে, তাহলে কি হবে, এই চাকাটা এরকমভাবে ঘুরতে শুরু করবে। ঠিক আছে, এই চাকাটা ঘুরতে শুরু করবে। এবার চাকাটা যখনই ঘুরতে শুরু করবে কি হবে, এই অংশটা এইখান থেকে এইখানে চলে যাবে। দেখো যখনই এই অংশটা এখানে চলে যাবে, তখন কিন্তু এই পারদের সঙ্গে আর কিন্তু চাকাটা লেগে থাকবে না। তাহলে কি হয়ে যাবে, তড়িৎ বর্তনী কিন্তু বন্ধ হয়ে যাবে। তড়িৎ মানে তড়িৎ যে সংযোগ, সেই সংযোগটা মানে হচ্ছে তোমার পুরো বর্তনীটা কি হয়ে যাবে, তোমার খুলে যাবে। কারণ তড়িৎ সংযোগ তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এখান থেকে যখনই দাঁতটা এইখানে চলে যাচ্ছে তড়িৎ সংযোগ কি হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
কিন্তু কিন্তু এই যে এখানে বল প্রয়োগ করার ফলে এটা কি আছে, গতিশীল অবস্থায় আছে, তার মানে গতিজাড্যতার কাজ করছে। সেই গতিজাড্যের জন্য কি করবে, এ ঘুরতে থাকবে, তখন এর পরের হুইলটা এইখানে চলে এসে কী করে পারদকে আবার টাচ করবে, তখন তড়িৎ প্রবাহ আবার চালু হবে, ফলে আবার চুম্বক ক্ষেত্র, চুম্বক কী হবে, এই তড়িৎ পরিবাহীর উপরে একটা বল প্রয়োগ করবে, সে আবার ঘুরতে শুরু করবে, তখন এর পরের অংশটা এইখানে আসবে। এইভাবে কন্টিনিউয়াস কী হবে, একবার বর্তনী ছিন্ন হবে, আবার তার উপর বল প্রয়োগ করবে, গতিজাড্যের জন্য আসবে, এইভাবে ক্রমাগত সে ঘুরতে থাকবে। এইটাকেই বলা হচ্ছে কি বার্লো চক্র, এটাকেই বলা হচ্ছে বার্লো চক্র। তাহলে এখানে এই যে পরিবাহীর গতিটা হচ্ছে, কিসের জন্য গতি হচ্ছে না, এই চুম্বক কি হচ্ছে, পরিবাহীর উপর একটা বল প্রয়োগ করছে সমান এবং বিপরীতমুখী, যেই বলের প্রভাবে কি হচ্ছে, এই হুইলটা ঘুরছে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কি বলছে, এরপর এই হুইলটা কোন দিকে ঘুরতে পারে, দুদিকে ঘুরতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতে পারে, আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। কোন দিকে ঘুরবে সেইটা বলছে কে না, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী তুমি দেখো এখানে কি হচ্ছে, যে দেখো এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে, তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে, ঠিক আছে, কোন দিকে, নিচের দিকে। এই যে তোমার মধ্যমা কী করছে, তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করছে। আচ্ছা, এই দিকে যখন হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, দেখো এইদিকে হচ্ছে কি হচ্ছে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছে। তাহলে এই যে এই আঙুলটা কোন দিকে থাকছে, এই দিকে থাকছে, এই দিকে একটা বল প্রয়োগ করবে, তাহলে কি হবে না, এই চক্রটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এই যে বার্লো চক্র কোন দিকে ঘুরবে সেটা নির্দেশ করছে কি না, করছে কে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি না, দেখো এখানে কিন্তু কি হচ্ছে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এবং চুম্বক কী করছে, এর উপর একটা বল প্রয়োগ করছে, তার ফলে একটা কি হচ্ছে, হুইল ঘুরছে, তার মানে কি হচ্ছে, যান্ত্রিক শক্তিতে সে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে মানে তুমি এখানে যখনই তড়িৎ প্রবাহ চালনা করবে, তখনই কি হবে, এই মোটর ঘুরতে থাকবে, এই মোটর কি করবে, ঘুরতে থাকবে। অর্থাৎ কি হচ্ছে, এখানে সবসময় মনে রাখবে, এখানে তড়িৎ শক্তি কি হচ্ছে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এই কোন দিকে ঘুরবে সেটা নির্দেশ করছে কি, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তাহলে এর কার্যনীতি কি হচ্ছে, আবার বলছি, তাহলে কার্যনীতি কি না, এই দেখো তীর চিহ্নিত দিকে মানে উপর থেকে নিচের দিকে এখানে কি হচ্ছে, এই যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী দেখো ভালো করে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, বাম দিকে এই মধ্যমা বরাবর কি হচ্ছে, তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ হচ্ছে। ঠিক আছে, আমি এই দিকে ঘোরাচ্ছি, এই দিকে কেন ঘোরাচ্ছি না, তর্জনী যেদিকে থাকবে সেই দিকে কী হবে, চুম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করবে, এবং হচ্ছে তাহলে কি হবে, এই বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে, এই দিকে আছে, তাহলে সেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে যখনই এখানে বিদ্যুৎ সংযোগ করা হবে। এইখানে আরেকটা জিনিস মনে রাখবে, এইখানে যে আমরা যে বিদ্যুৎটা বা যে তড়িৎটা চালনা করব সেটা সবসময় কি হবে, ডিসি কারেন্ট। তাই আমরা এখানে কি রাখাবো, এখানে ব্যাটারি সংযোগ করব। তাহলে কি হবে, এখানে এর ফলে কি হবে, এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে। এবার যখনই ঘুরতে শুরু করবে তখনই কি হবে, এই যে দাঁতালো অংশটা কি হচ্ছে, পারদ ছেড়ে এইদিকে যাবে, চাকা তো ঘুরছে, তাহলে ঘুরতে এখানে যাবে, তখনই কি হবে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে মোটরটা কি করে আছে, গতিশীল অবস্থায়, এই চাকাটা গতিশীল অবস্থায় আছে, তখন সে কি করবে, সে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে এই চাকাটা তখন কোথায় যাবে, এইখানে যাবে, যে কি করবে, পারদকে আবার স্পর্শ করবে, কারণ আমরা সেটিংসটাই এমনভাবে করেছিলাম যাতে সে প্রত্যেক দাঁতই তার কি করে, এই চৌম্বক এই হচ্ছে যে পারদকে স্পর্শ করবে। তাহলে এ যখনই এখানে যে স্পর্শ করবে তখনই কি হবে না, আবার বিদ্যুৎ সংযোগ হয়ে যাবে, ফলে আবার বিদ্যুৎ প্রবাহিত হবে, ফলে আবার বল প্রয়োগ করবে, সে আবার গতিশীল অবস্থায় থাকবে। ঠিক আছে, ফলে আবার সে সরে যাবে, বিদ্যুৎ সংযোগ হচ্ছে কি হবে, বন্ধ হয়ে যাবে, আবার কি হবে, গতিজাড্যের জন্যই হবে। এইভাবে সে কি করবে, গোল করে ঘুরতে থাকবে। ঠিক আছে,
এরপর এখান থেকে আমরা দুটো জিনিস জানবো। দুটো জিনিস কি না, এই যে গতিটা এক নির্ণয় করতে হবে কোন দিকে নির্ণয় হচ্ছে, আর এর গতিবেগ মানে এই যে ঘুরছে, ধরো যদি একটা ফ্যানকে আমরা কীভাবে মনে, লো স্পিড হয়, হাই স্পিড হয়, মাঝারি স্পিড হয়, তাহলে আমরা প্রথমে দেখব যে এই যে বার্লো চক্রের যে ঘূর্ণন, সেই ঘূর্ণন বেগ কিসের উপর নির্ভর করবে। তাহলে প্রথমে আমরা কি দেখব, এই বার্লো চক্রের যে ঘূর্ণনের যে বেগ মানে বার্লো চক্রের যে বেগ, ঘূর্ণনের বেগ কিসের উপর নির্ভর করে। তাহলে বার্লো চক্রের ঘূর্ণনের বেগ কি কি বিষয়ের উপর নির্ভরশীল। আচ্ছা, এইটা হচ্ছে কিন্তু দুদিক থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু শর্ট টাইপ প্রশ্ন হতে পারে, কারণ বিভিন্ন রকম আমি আগে পড়িয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি কী ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে বার্লো চক্রের ঘূর্ণনের বেগ কী কী বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে 1 নম্বর, আমরা যদি তড়িৎ প্রবাহ মাত্রাটাকে বাড়িয়ে দিই, মানে আগে কম কারেন্ট যাচ্ছিল এখন বেশি কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে, বেগ বাড়বে। তাহলে 1 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে কি হবে, ঘূর্ণনের বেগ বাড়বে। এটা তো ঠিক, কি গো, আমরা যে তড়িৎ প্রবাহটা পাঠাচ্ছি সেই তড়িৎ প্রবাহটা যদি বাড়িয়ে দিই তাহলে গতিবেগ অটোমেটিক্যালি বাড়বে, 1 নম্বর। 2 নম্বর, আর যদি তড়িৎ প্রবাহ মাত্রা কমিয়ে দিই তাহলে কমবে, তাহলে সমানুপাতিক, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে বাড়ালে ঘূর্ণনের বেগ বাড়বে, তড়িৎ প্রবাহ মাত্রাটা কমালে ঘূর্ণনের বেগ কি হবে, কমবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে না হচ্ছে এই যে চুম্বক আছে, এই যে অশ্বক্ষুর আকৃতির যে চুম্বকটা, এর যদি আমি শক্তি বৃদ্ধি করি, তাহলে এর যদি শক্তি বৃদ্ধি করি তাহলে অবশ্যই কি হবে, এই ঘূর্ণনের বেগ বাড়বে। তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য যদি আমরা বাড়াই, তাহলে কি বলবো, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়ালে ঘূর্ণনের বেগ বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে এই যে চুম্বক, এই চুম্বক কিভাবে এর হচ্ছে শক্তি বাড়াবো। 1 নম্বর হচ্ছে যে আমরা যে সলিনয়েড তৈরি করছি বা হচ্ছে যে এখানে যে প্যাচের সংখ্যা, ঠিক আছে, মানে কোনো তড়িৎ পরিবাহী তারকে গোল গোল করে পেঁচিয়ে তো একটা হচ্ছে সলিনয়েড তৈরি করা হয়, তখন সেটা হচ্ছে একটা কি সুষম চুম্বকের মতো ব্যবহার করে। তাহলে যদি আমি পাক সংখ্যা বাড়াই তাহলেও কি হবে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বৃদ্ধি পাবে। আর কি হতে পারে, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালেও ক্ষেত্র প্রাবল্য বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এই যে অশ্বক্ষুর আকৃতি যে চুম্বকটা ব্যবহার করা হচ্ছে, ওই চুম্বকের ক্ষেত্র প্রাবল্য বাড়ালে ঘূর্ণনও বাড়বে, 2 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এরপরে চুম্বক যদি সরিয়ে নিই, এই চুম্বকটা সরিয়ে নিই, ভেবে দেখো এখানে পুরো ঘটনাটাই কিন্তু ঘটাচ্ছে এই চুম্বক, কারণ যখন তড়িৎ প্রবাহটা হচ্ছে তার ফলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্র চুম্বকের উপরে কি হচ্ছে, একটা বল প্রয়োগ করছে, সেই বলের সমান এবং বিপরীতমুখী বল চুম্বক এই পরিবাহীর উপর ফেলছে, মানে পরিবাহী চুম্বকের উপর একটা বল প্রয়োগ করছে এবং চুম্বক কী করছে, তার সমান এবং বিপরীতমুখী বল এই পরিবাহীর উপর প্রয়োগ করছে, তাই ঘুরছে। যদি চুম্বকটাই না থাকে তাহলে কোনো প্রশ্নই নেই ঘোরার। তাহলে যদি চুম্বক সরিয়ে নেওয়া হয়, 3, চুম্বক সরিয়ে নিলে কি হবে, ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, ঘূর্ণন বন্ধ হবে, হয়েছে। আর কি হতে পারে না, তড়িৎ প্রবাহই বন্ধ করে দিলাম, তড়িৎ প্রবাহ
বন্ধ করে দিলাম, তাহলে কি ঘূর্ণন হবে? তড়িৎ প্রবাহ না যদি পাঠানো হয় চুম্বক ক্ষেত্রেরও সৃষ্টি হবে না, তাহলে চুম্বকের উপর কোনো ক্রিয়াই থাকবে না, তখন চুম্বকের অন্য কোনো মানে বিপরীতমুখী বল প্রয়োগ করার কোনো প্রশ্নই আসবে না। মানে তোমাকে যদি না কেউ চড় মারে, তুমি কি যে আগের থেকে আগ বাড়িয়ে চড় মারবে কাউকে? নিশ্চয়ই না। তোমাকে যদি কেউ না ডিস্টার্ব করো, তুমিও কাউকে ডিস্টার্ব করবে না। ডিস্টার্বটা করো, উত্তক্ত করতে হবে। উত্তক্ত কেউ করছে না এখানে, তার মানে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে না। তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ করে নিলে, তড়িৎ প্রবাহ বন্ধ করলে ঘূর্ণন হবে না। ঠিক আছে, ঘূর্ণন হবে না। তাহলে বার্লো চক্রের ঘূর্ণন কী কী বিষয়ে নির্ভর করে? এই 4টে বিষয়ের উপর নির্ভর করে। 1, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়লে ঘূর্ণনের বেগ বাড়বে। চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বাড়ালে এই মানে এর ঘূর্ণন, বার্লো চক্রের ঘূর্ণন বাড়বে। চুম্বক যদি সরিয়ে নিই তাহলে কি হবে? ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। এবং তড়িৎ প্রবাহ যদি আমি বন্ধ করে দিই তাহলেও কিন্তু ঘূর্ণন হবে না। হলো? তাহলে এখান থেকে কি কি শর্ট কোয়েশ্চেন আসতে পারে? না, এরকম শর্ট কোয়েশ্চেন আসতে পারে, বার্লো চক্রে কি করা হলো? তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হলো, তাহলে ঘূর্ণনের কি কি পরিবর্তন হতে, বার্লো চক্রের ঘূর্ণনের কি কি পরিবর্তন হবে? বাড়বে, কমবে, হবে না, কোনোটিই নয়। ঠিক আছে, তখন তুমি এটা যদি তুমি এই 4টে জিনিস মনে রাখো তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে ঘূর্ণনের বেগ বাড়বে, বা তড়িৎ প্রবাহ মাত্রা কমালে ঘূর্ণনের বেগ কমবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হতে পারে? এই রকম ধরনের অল্টারনেটিভ প্রশ্ন হতে পারে, এবং সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কী জন্য? ড্যাশ পূরণের জন্য হতে পারে, সত্য মিথ্যা নির্বাচনের জন্যও হতে পারে, বা মাল্টিপল যে অপশনাল যেগুলো থাকে যে মানে সঠিক উত্তর নির্বাচন করো, সেই প্রশ্নও আসতে পারে। বা বড় প্রশ্নও আসতে পারে, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে বার্লো চক্রের ঘূর্ণন কি কি বিষয়ের উপর নির্ভর করে। তা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। হলো, এরপরে দেখব এই যে বার্লো চক্র, এখানে আমরা যে দেখলাম যেই দিক থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং কি হচ্ছে, এই চুম্বক ক্ষেত্রের যে অভিমুখ যেই দিকে যাচ্ছে সেটা হচ্ছে তোমার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী কি হচ্ছে, সেটা তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এখন বার্লো চক্রের এই যে ঘূর্ণনের অভিমুখ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে এরপর কি দেখব? ঘূর্ণনের বেগ বললাম, এরপরে ঘূর্ণনের অভিমুখ। কি বলবো? ঘূর্ণনের অভিমুখ কি কি বিষয়ের উপর নির্ভরশীল। 1 নম্বর দেখো, তড়িৎ প্রবাহের অভিমুখ যখন কি দিকে ছিল? উপর থেকে নিচ দিকে ছিল, তখন কি হচ্ছে? ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি তড়িৎ প্রবাহের অভিমুখটা চেঞ্জ করে দিই, যদি তড়িৎ প্রবাহের অভিমুখটা চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমি যদি এরকমভাবে দেখাই তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে? এইরকম তড়িৎ প্রবাহের অভিমুখ কী হবে? তখন এইরকম দিকে যাবে। তড়িৎ প্রবাহের অভিমুখ মানে উল্টো করছে। তাহলে আমি এটা যদি লাল কালি দিয়ে দেখাই, দেখো কী হবে। তড়িৎ প্রবাহের অভিমুখ যদি চেঞ্জ করে দিই তাহলে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে থাকবে? এই দিকে। সেক্ষেত্রে বার্লো চক্রের ঘূর্ণন কোন দিকে হবে? ঘড়ির কাঁটার দিকে হবে। তাহলে 1 নম্বর, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করা হয় তবে ঘূর্ণনের অভিমুখও পরিবর্তিত হয়। তাহলে এইখানে কি হচ্ছিল? যখন উপর থেকে নিচের দিকে যখন কারেন্ট যাচ্ছিল তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হচ্ছিল, কিন্তু এখন কি হচ্ছে না, তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টো দিকে হয়ে গেছে, নিচ থেকে উপরের দিকে।
কিন্তু চৌম্বক ক্ষেত্রের দিকের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। তাহলে কি হবে, বার্লো চক্রের ঘূর্ণন উল্টো দিকে হবে। কোন দিকে হবে, ঘড়ির কাঁটার দিকে হবে। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করা হলে কি হবে, ঘূর্ণনের অভিমুখও পরিবর্তিত হবে। ঠিক আছে। দ্বিতীয় নম্বর কি হওয়া করতে পারে না, এই তড়িৎ প্রবাহের অভিমুখ একই রাখলাম, ঠিক আছে, কিন্তু এইখানে কি করা হলো, নর্থ পোল এবং সাউথ পোলকে চেঞ্জ করা হলো। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকটা, আগে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে ছিল, এই দিকে ছিল, এখন চৌম্বক ক্ষেত্রের দিক কি হয়ে গেল, এই দিকে হয়ে গেল, উল্টে গেল। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলেও ঘূর্ণনের কিন্তু দিক পরিবর্তিত হবে, এদিকে হবে না, আর কি হবে, উল্টো দিকে হবে। তাহলে দ্বিতীয় নম্বরে কি হচ্ছে, যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবর্তন করা হয় তবে বার্লো চক্রের গতির অভিমুখও পরিবর্তিত হবে। গতির অভিমুখও পরিবর্তিত হবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবর্তন করা হয়, তাহলে বার্লো চক্রেরও গতির অভিমুখ পরিবর্তন হবে। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবর্তন হলে বার্লো চক্রের গতিরও অভিমুখ পরিবর্তন হবে। যদি দুটোই একসঙ্গে পরিবর্তন করে দেওয়া হয়, তার মানে তড়িৎ প্রবাহের অভিমুখও পরিবর্তন করে দেওয়া হলো আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখও পরিবর্তন করে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু যেদিকে চক্রের ঘূর্ণন হচ্ছিল সেই দিকেই চক্রের ঘূর্ণন হবে। তাহলে 3 নম্বরে হচ্ছে কি, যদি একই সঙ্গে তড়িৎ প্রবাহের দিক ও চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবর্তন করা হয়, তবে চক্রের ঘূর্ণনের দিকের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যেদিকে ঘুরছিল সে সেই দিকেই ঘুরবে। ঠিক আছে। তাহলে এই গেল আমাদের বার্লো চক্র এবং সেই চক্রের ঘূর্ণনের নির্ভরশীলতা, যেটাকে আমরা কার সাহায্যে প্রুভ করছি, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে। ঠিক আছে। আগে যখন বড় কোশ্চেন পড়তো এই বার্লো চক্রের গঠন, কার্যপ্রণালী এই সমস্ত পড়তো, এখন তোমাদের তো সব শর্ট টাইপ প্রশ্ন হয়, অর্থাৎ 2 নম্বরের বেশি কোনো প্রশ্ন হবে না, খুব জোর হলে 3 নম্বরের প্রশ্ন। তো সেক্ষেত্রে এরকম ভেঙে ভেঙেই প্রশ্ন হবে, তাই তোমাদের কনসেপ্টটা হওয়া ভীষণ জরুরি। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন বলেছিলাম আমি পড়ানোর সময়, বলেছিলাম যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটাকে আমরা কি বলি, মোটরের নিয়ম বলি। কেন বলি দেখো, এখানে কিন্তু কি হচ্ছে দেখো, আমরা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছি। তারপরে ধরো একটা ফ্যান চলছে বা কোনো একটা যন্ত্র আমরা চালনা করছি, তাহলে সেখানে কি হচ্ছে, সেখানে ফ্যান চলার ক্ষেত্রে কি হচ্ছে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে, এটাকেই আমরা কি বলবো, মোটর বলবো। ঠিক আছে। তাহলে এই মোটরটা কোন দিকে ঘুরবে বা ঘুরবে না, সেটা কিসের উপর নির্ভর করছে, এই সূত্রের উপর নির্ভর করছে। এই সূত্র ঠিক করে দিচ্ছে যে কোন দিকে ঘুরবে কোন দিকে ঘুরবে না। তাই এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটাকে আমরা কি হচ্ছে বলবো, মোটরের সূত্র। সেটা আমরা আরও ভালোভাবে বুঝবো যখন আমরা বৈদ্যুতিক মোটরের নীতি এবং কার্যপ্রণালীটা পড়ব। তাহলে এখন আমরা পড়ব কি, বৈদ্যুতিক মোটরের নীতি এবং তোমার কার্যপ্রণালী। ঠিক আছে। তাহলে এরপরে আমরা পড়ব বৈদ্যুতিক মোটর। তাহলে প্রথমে দেখি বৈদ্যুতিক মোটর কাকে বলে।
আচ্ছা, বৈদ্যুতিক মোটর কাকে বলবো? না, যে যন্ত্রের সাহায্যে কোনো বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকেই আমরা বলবো কি? বৈদ্যুতিক মোটর। তাহলে যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে, এটাকে আমরা বলতে পারি তড়িৎ শক্তি। যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে বলা হয় বৈদ্যুতিক মোটর। তাহলে উদাহরণ কি হবে? উদাহরণ বৈদ্যুতিক ফ্যান। কি গো, যখন বৈদ্যুতিক ফ্যান চলছে কি হচ্ছে? বৈদ্যুতিক ফ্যান যখন চলছে তখন কি হচ্ছে? আমি সুইচ অন করলে তড়িৎ প্রবাহ শুরু হচ্ছে, ফলে ফ্যান কি হচ্ছে? ঘুরছে। অর্থাৎ বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে বৈদ্যুতিক মোটর আমরা কাকে বলবো? যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি, বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, সেই সমস্ত যন্ত্রকে আমরা কি বলবো? বৈদ্যুতিক মোটর। তাহলে বৈদ্যুতিক মোটর কোন নীতির উপর তৈরি হয়? ভীষণ ইম্পর্টেন্ট, মাধ্যমিকে প্রশ্ন হয় যে বৈদ্যুতিক মোটর তৈরির নীতিটি কি। ঠিক আছে, তাহলে বৈদ্যুতিক শক্তি এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে নীতি কি হবে? তড়িৎ পরিবাহী তারের উপর চুম্বকের ক্রিয়ায় পরিবাহীর মধ্যে যে গতি সৃষ্টি হয়, তাহলে কি হচ্ছে? তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক, আচ্ছা এটাকে যদি এরকমভাবে না লিখি, তড়িৎ প্রবাহের তারের উপর তড়িৎ পরিবাহী তারের উপর কি হচ্ছে? চুম্বকের ক্রিয়া হচ্ছে। তাহলে চুম্বকের ক্রিয়ায় পরিবাহীতে যে গতির সৃষ্টি হয়, তড়িৎ পরিবাহী তারের উপর চুম্বকের ক্রিয়ায় পরিবাহীতে যে গতি সৃষ্টি হয় তার উপর নির্ভর করে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, দ্বিতীয় নম্বর, তড়িৎ পরিবাহীর তারকে কুণ্ডলী করে চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে ওই কুণ্ডলী একটি টর্ক অনুভব করে।
তাহলে আমি যখন হচ্ছে ওই স্ট্রাকচারটা পড়াবো তখন তোমাদেরকে আমি দেখাবো এই তড়িৎ পরিবাহী তারকে কুণ্ডলী করে যদি কি হয় না হচ্ছে কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা স্থাপন করি তখন কি হবে একটা টর্ক, ওই কুণ্ডলীটা একটা টর্ক অনুভব করবে এবং এর ফলে কি হবে ওই কুণ্ডলী কি করবে ঘুরতে শুরু করবে। এই দুটো নীতির উপর ভিত্তি করেই কি হয় বৈদ্যুতিক মোটর তৈরি হয়। এরপর এই যে তড়িৎ প্রবাহ, আমরা যখন তড়িৎ প্রবাহ পড়েছিলাম সেখানে আমরা তড়িৎ প্রবাহকে কভাগে ভাগ করেছিলাম, দুভাগে ভাগ করেছিলাম। কি দুভাগে ভাগ করেছিলাম? একটা হচ্ছে সমপ্রবাহ আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, সমপ্রবাহ মানে কি না যখন সময়ের সঙ্গে তড়িৎ যে প্রবাহের অভিমুখের কোনো পরিবর্তন যখন না হয় তখন তাকে হচ্ছে সমপ্রবাহ বা ডিসি কারেন্ট বলে। আর যখন সময়ের সাপেক্ষে কি হয় তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হয় তখন তাকে আমরা কি বলবো? এসি কারেন্ট বলবো। তাহলে এই বৈদ্যুতিক মোটরও দুরকম হতে পারে। যদি আমি ডিসি কারেন্টের সঙ্গে যুক্ত করি তাহলে এটা ডিসি মোটর হবে, যদি এসি কারেন্টের সঙ্গে যুক্ত করি এসি হচ্ছে তোমার হবে মোটর তৈরি হবে, ডিসি মোটর তৈরি হবে আর এসি মোটর তৈরি হবে। আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে ডিসি মোটর, কারণ এসি মোটর একটু কমপ্লিকেটেড, কারণ সেটা কি হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে অভিমুখ পরিবর্তন হচ্ছে। তাই এখন আমরা সহজ অংশ যেটা হচ্ছে ডিসি কারেন্টের জন্য ডিসি কারেন্টের সঙ্গে সংযোগ করে যে মোটর তৈরি করা হয় তাকে আমরা বলবো কি ডিসি মোটর বা হচ্ছে সমপ্রবাহ মোটর। ঠিক আছে, তাহলে এখন আমরা পড়ব সমপ্রবাহ মোটরের কার্যপ্রণালী। ঠিক আছে, তাহলে আমরা কি পড়ব? সমপ্রবাহ মোটরের কার্যপ্রণালী। বা ডিসি মোটরের কার্যপ্রণালী। তাহলে সমপ্রবাহ মোটর বা ডিসি মোটরের কার্যপ্রণালী। ঠিক আছে, তাহলে কার্যপ্রণালী যদি আমাকে জানতে হয় তাহলে আগে তার গঠনটা কীরকম সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সমপ্রবাহ মোটর বা কোনো মোটর তৈরি করতে হলে আমাদের চারটে জিনিস দরকার হয়। এক হচ্ছে শক্তিশালী চুম্বক দরকার হবে, দুই হচ্ছে আর্মেচার লাগবে, তিন নম্বর হচ্ছে কমিউটেটর লাগবে, চার নম্বর হচ্ছে ব্রাশ লাগবে। এই চারটে অংশ নিয়ে কি হয় একটা তোমার ডিসি মোটর তৈরি হয়। তাহলে এর গঠন কীরকম হবে না, প্রথমেই দেখো একটা ইউ আকৃতির চুম্বক নেওয়া হবে। কি করা হবে? একটা ইউ আকৃতির চুম্বক নেওয়া হবে। ঠিক আছে, ইউ আকৃতির একটা চুম্বক নেওয়া হবে। আচ্ছা, এর মধ্যে কি হবে না, তাহলে এই শক্তিশালী যে অশ্বক্ষুর আকৃতির যে চুম্বকটা আমরা নেব সেই চুম্বকটাকে কিন্তু শক্তিশালী হতে হবে। এবার শক্তিশালী করা হবে কিভাবে? আমি এর আগে যখন হচ্ছে পড়িয়েছিলাম কি বার্লোচক্র পড়িয়েছিলাম তখনই বলেছিলাম যে এর যে সলিনয়েডটা যখন তৈরি করছি তার পাক সংখ্যা বৃদ্ধি করে কি করা হবে, প্রয়োজন মতো তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে এবং পাক সংখ্যা বাড়িয়ে কমিয়ে কি করা হবে, এই
যে চুম্বকটা, এই চুম্বকের কি করা হবে, তার কতটা শক্তিশালী, সেই শক্তিশালী মানে তার কি বলবো চুম্বকত্ব বা তারের পাক সংখ্যা বাড়িয়ে এবং হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে এই চুম্বককে প্রয়োজন মতো কী করা যাবে, শক্তিশালী করা যাবে। যত শক্তিশালী হবে ঘূর্ণন তত বেশি হবে, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে কি হবে না, প্রথমেই যেটা দরকার একটা হচ্ছে শক্তিশালী অশ্বক্ষুর আকৃতি চুম্বক। তাহলে এইখানে আছে তার নর্থ মেরু, এইদিকে সাউথ মেরু, ঠিক আছে। তাহলে একটা আমি শক্তিশালী অশ্বক্ষুর আকৃতি চুম্বক নিলাম। এর মধ্যে কি করব, একটা আর্মেচার নেব। কীরকম, এটা হচ্ছে এ বি সি ডি, একটা কি নেব, আর্মেচার নেব। আর্মেচারটা কি না, একটা নরম লোহার যে হচ্ছে তোমার ফাঁপা নলের মধ্যে কি করবে, তারকে কুণ্ডলিক আকৃতি পাকিয়ে কি করা হবে, এই এ বি সি ডি, এই যে চারকোনা যে অংশটা, এটাকে তৈরি করা হবে। এটাকে বলা হচ্ছে কি, আর্মেচার। কি বলা হচ্ছে, আর্মেচার। এরপরে এই আর্মেচারটা কি করবে না, একটা কমিউটেটরের সঙ্গে যুক্ত থাকবে। কমিউটেটরটা কি না, একটা তামার তৈরি দুটো অর্ধগোলক। তার মানে এই রকম দুটো কি হচ্ছে, অর্ধ গোলকের সাহায্যে অর্ধগোলকের মধ্যে যুক্ত থাকছে, যেটাকে আমরা কি বলছি, কমিউটেটর। এটাকে কি বলা হচ্ছে, কমিউটেটর। এটা কিসের তৈরি, তামার তৈরি। দিয়ে কি হচ্ছে, এই কমিউটেটরের সঙ্গে এই কি হচ্ছে, আর্মেচারটা যুক্ত অবস্থায় থাকছে, ঠিক আছে। এর সঙ্গে কি থাকে, এইখানে দুটো ব্রাশ, এরকম ব্রাশ যুক্ত অবস্থাতে থাকে, ঠিক আছে। ব্রাশ যুক্ত অবস্থাতে থাকে, ঠিক আছে। সেই এই যে অর্ধবলয়, মানে কমিউটেটর যে অর্ধবলয় তামার তৈরি, সেই অর্ধবলয়ের সঙ্গে একটি করে গ্রাফাইটের দণ্ড, এটা কিসের তৈরি, গ্রাফাইটের দণ্ড যুক্ত থাকে। এরপর কি হয়, এর সাহায্যে বাইরের এই সার্কিটটাকে মানে একটা ডিসি কারেন্টের সঙ্গে যুক্ত করা হয়, ঠিক আছে। আমরা এখানে ডিসি কারেন্টের উৎস হিসেবে কি নেব, ব্যাটারি যোগ করব, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি তোমার ডিসি মোটরের গঠন। তাহলে ডিসি মোটরের কতগুলো অংশ থাকে, চারটে অংশ থাকে। একটা হচ্ছে একটা অশ্বক্ষুর আকৃতির একটা চুম্বক। অশ্বক্ষুর আকৃতির চুম্বকটার কী হতে হবে, শক্তিশালী হতে হবে। শক্তিশালী কিভাবে করা হবে সেটাকে শক্তিশালী না, এর মধ্য দিয়ে কি করা হবে, এই যে তারের পাক সংখ্যা বাড়িয়ে বা প্রবাহ মাত্রা বাড়িয়ে প্রয়োজন মতো শক্তিশালী করা হবে। এর মধ্যে কি থাকবে, একটা এই যে এ বি সি ডি একটা হচ্ছে আর্মেচার থাকবে। আর্মেচার কিছু নয়, নরম লোহার উপরে তারকে এরকম করে কুণ্ডলীকৃত পাকিয়ে এই আকৃতির তৈরি করা হয়। এরপর এই আর্মেচারের যে অংশ, বাইরের অংশগুলো কি থাকবে না, এইরকম তামার তৈরি দুটো অর্ধগোলক, যেটাকে বলা হচ্ছে কমিউটেটর, কমিউটেটরের সঙ্গে যুক্ত থাকবে। এবং এটা এমনভাবে যুক্ত থাকে যাতে করে এই এবিসিডি কী করতে পারে, এরকমভাবে ঘুরতে পারে। কার সঙ্গে, এই তামার যে কমিউটেটরটা আছে বা এই ব্রাশ, এই পুরো সিস্টেমটাই কী করবে, এরকমভাবে ঘুরতে পারবে, ঠিক আছে। এরপরে এই কমিউটেটরের সঙ্গে দুটো প্রান্তে কি লাগানো থাকে, গ্রাফাইটের তৈরি দুটো ব্রাশ লাগানো থাকে, যার সাহায্যে পরিবাহী তার যুক্ত করা হয় এবং হচ্ছে কি হয়, সার্কিটটাকে কমপ্লিট করা হয়। এক্ষেত্রে আমরা যে তড়িৎ উৎসটা কি বলেছি, ডিসি বা সমপ্রবাহ মোটর, তাই জন্য আমরা এখানে ডিসি কারেন্ট মানে হচ্ছে আমরা ডিসি কারেন্টের উৎস হিসেবে ব্যাটারি ব্যবহার করব। এরপরে আসছি কার্যপ্রণালী, কিভাবে কাজ করে না, দেখো
তাহলে এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। তাহলে তড়িৎ কোন দিকে যাবে? এই দিকে যাবে। তড়িৎ এই দিকে যাবে। আচ্ছা, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে কোনটা? হচ্ছে, আমি তড়িৎ প্রবাহের অভিমুখ দেখাবো এই দিকে, ঠিক আছে? তাহলে এই দিকে যাচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে যাচ্ছে? এই দিকে। আমি কীরকমভাবে হাতটা ধরলে বোঝা যাবে বুঝতে পারছি না। তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে এই দিকে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখ সেটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে যাবে। তাহলে এই দিকে যাচ্ছে তার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর এই দিকে যাচ্ছে তার এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যাচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে যাচ্ছে? না হচ্ছে এই দিকে। এরপর আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে আমরা যদি দেখি তাহলে কি হবে না, এই এ বি কী হবে? উপর থেকে নিচের দিকে একটা বল অনুভব করবে, এবং এই দিকে কী হচ্ছে? তড়িৎ প্রবাহটা এই দিকে কাজ করছে, চৌম্বক ক্ষেত্রটা এই দিকে কাজ করছে। তাহলে এ কী করবে? এই নিচ থেকে উপরের দিকে একটা বল অনুভব করবে। কি কিসের জন্য? না, এই চুম্বক ক্ষেত্র তড়িৎ পরিবাহীর উপরে একটা বল প্রয়োগ করবে। তার কোন দিকে বল উপভোগ করবে সে? না, একটা হচ্ছে এই এবি বাহুটা উপর থেকে নিচের দিকে, এবং হচ্ছে এই সিডি বাহুটা নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে? এর ফলে দেখো এখানে এবি বাহুটা নর্থ পোলের কাছে আছে, আর হচ্ছে সিডি বাহুটা সাউথ পোলের কাছে আছে। তাহলে এইটা হচ্ছে কি তোমার তড়িৎ প্রবাহের যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে কি হবে? এই এবি বাহুটা উপর দিক থেকে নিচের দিকে একটা বল অনুভব করবে, আর এই সিডি বাহুটা নিচ থেকে উপরের দিকে একটা বল অনুভব করবে। যদি হয় তাহলে কি হবে না, এই রকম অবস্থাতে ছিল, তাহলে কি হবে? উল্টে যাবে ফট করে। যখনই উল্টে যাবে এই পুরো সিস্টেমটাই, অর্ধগোলক, কমিউটেটর, ব্রাশ, এগুলোও সমেত সব এরকমভাবে উল্টে যাবে। এ যখন এইরকম ছিল, এইরকম অবস্থাতে ছিল, এরপর সব সমেত এরকমভাবে উল্টে গেল। কারণ হচ্ছে এই চুম্বক ক্ষেত্র পরিবাহী তারের উপরে কি করছে? বল প্রয়োগ করছে, এবং এই পুরো জিনিসটাই গোল করে ফোল্ড করতে পারে। তাহলে এই কী করলো? এরকমভাবে ঘুরে গেল। যেমনি ঘুরে গেল এই পুরো সিস্টেমটা গোল করে ঘুরে গেল। এখন পরিবাহী তার দুটো কিসের সঙ্গে? ব্রাশের সঙ্গে যুক্ত আছে। এখন সবই যদি এরকমভাবে উল্টে যায় তাহলে এও এরকমভাবে উল্টে গেল। তড়িৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। তড়িৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। আর এ কী করলো? এইরকম থেকে এইরকম হয়ে গেল। কিন্তু এই যে তার গতিটা আছে, গতি তো আছে, গতিশক্তি তো আছে, তার এখানে তড়িৎ প্রবাহ কিন্তু বন্ধ হয়ে গেল, কারণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যখনই সে এইরকমভাবে ঘুরে যাবে তখন তার মধ্যে কি থাকবে? একটা গতিজাড্য থাকবে। এর ফলে সে কী করবে? আবার এইরকম করে উল্টাবে। তখন হচ্ছে কি হয়ে যাবে? সিডি বাহু এই দিকে চলে আসবে, এবি বাহু এই উল্টো দিকে চলে আসবে। একই রকমভাবে সিডি বাহুর উপর থেকে নিচের দিকে, আর এবি বাহুর উপর থেকে নিচের দিকে হবে। তাহলে কী করবে? এইরকম কন্টিনিউয়াস গোল করে ঘুরতে থাকবে, এবং এর সঙ্গে যেই মোটর লাগানো থাকবে সেই মোটরই কী হবে? গোল করে ঘুরতে থাকবে। এটাই হচ্ছে ডিসি মোটরের কার্যপ্রণালী। তাহলে এখানে কি হবে? এখানে কোন দিকে ঘুরবে সেটা নির্ণয় করছে কে? না হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ঠিক আছে? তাহলে এটা আমরা পড়লাম সমপ্রবাহ মোটর বা ডিসি মোটর। এখান থেকে ডিসি মোটরের নিয়ম, কিভাবে ডিসি মোটর কাজ করে বা কোন নীতির উপর ভিত্তি করে ডিসি কাজ করে, আর্মেচার কি, হ্যাঁ, কমিউটেটর কি, এগুলো হচ্ছে প্রশ্ন হতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে এর পরের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে তোমার এর পরের অংশটা, ঠিক আছে? তাহলে আজকে ধন্যবাদ। তোমরা কিন্তু ভালোভাবে পড়ো, যারা আগের ক্লাস করোনি, আবার বলছি তোমরা আগের ক্লাসগুলো করো। হচ্ছে আগের ক্লাসের যে লিঙ্ক দেখবে ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আর তোমার নিচের যে কমেন্ট বক্সেও পিন করে দেওয়া আছে। আর তোমাদের যদি কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই তোমরা কি করবে না হচ্ছে কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।